নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন এবং শেষবারের মতো সোমেন্দ্রনাথ মিত্রর একটা ইন্টারভিউ নিয়েছিলাম বাংলা বার্তার পক্ষ থেকে। এবছরই 2020 15ই ফেব্রুয়ারি বিধান ভবনে এক বিকেলবেলা গিয়ে তার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই সাক্ষাৎকারটি, আমাদের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি আজকে সন্ধ্যে 6টায় বাংলার মনে আপনাদের শোনাবো। কিন্তু এই মুহূর্তে আমরা বাংলার বার্তায় আজকে সোমেন্দ্রনাথ মিত্র শেষবারের মতো যে ভিডিও ইন্টারভিউটা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছিল তার একটি অংশ বিশেষ দিয়ে আজকে তার প্রতি শ্রদ্ধার্ঘ শুরু করব। শুনুন বাংলার বার্তায় আজকে এক ঝলক সোমেন্দ্রনাথ মিত্রর সেই পূর্ণাঙ্গ ইন্টারভিউয়ের একটি অংশ বিশেষ। প্রধানমন্ত্রীর সাথে রাজভবনে একান্তে সাক্ষাৎ করাটাই বড় কাজ। এবং বললেন কি যে রাজ্যের উন্নয়নের জন্য আছে। তো ওকে দেখে আমার মনে হচ্ছে স্যার হরিনাথ দে যে মুখে মুখে সব ইয়ে করে। রাজ্যের উন্নয়ন করতে গেলে কোথায় প্রয়োজন এগুলো তো প্ল্যানিং সেক্রেটারি আছে, ফাইন্যান্স মিনিস্টার আছে, এরা কেউ সব মুখে মুখে হয়ে গেল। এদের থেকেই বোঝা যায় 2.5 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেননি। রাজীব কুমারের এপিসোডের পরই হঠাৎ রাতারাতি একদিনের সোমবার অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, বুধবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী দপ্তর দিয়ে দিল। এর মধ্যে আপনি কি অর্থ পাচ্ছেন? অর্থ রাজীব কুমার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যাকে চোরের মতো সিবিআই খুঁজে বেড়াচ্ছে। উনি বললেন প্রধানমন্ত্রীর কাছে আমি রাজ্যের উন্নয়নে গেছিলাম। প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নে যেতে পারে, কিন্তু তার জন্য তো প্ল্যানিং দরকার। কি লাইনে কথা বলবে, তো সে তো তার সেক্রেটারি বলবে। আর প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেলেন। আমি সেটি বলছিলাম যে রাজ্যের উন্নয়নের জন্য অমিত শাহ কি করবে? সীতারামনের সঙ্গে দেখা করার বদলে অমিত শাহর সঙ্গে দেখা করবে। আমি সেই বলছি যে রাজ্যের উন্নয়নে অমিত শাহ কি করবে? কোনো বর্ডার ডিসপিউট থাকলে সেখানে অমিত শাহ ঠিক আছে, কিন্তু দেখা গেল অমিত শাহর সাথে দেখা করা 3 দিন বাদে যে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছিল সে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে এসেছিল তখন উনি সমস্ত প্রোটোকল ভেঙে একজন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে হাজির হল, তার জন্য রাস্তায় ধর্নায় বসল। কিন্তু নিজের এমপি এমএলএরা যখন অ্যারেস্টেড হয়েছে তখন কিন্তু কোনোদিন ধর্নায় বসে না। রাজীব কুমারকে অ্যারেস্ট করার ব্যাপারটা সব থেকে প্রায়োরিটি হচ্ছে, কারণ হয়তো এমন কারো গায়ে হাত পড়বে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ করতে পারে। শুনলেন প্রয়াত সোমেন্দ্রনাথ মিত্রর সাক্ষাৎকারের একটি অংশ বিশেষ, যেটির পূর্ণ সাক্ষাৎকারটি শুনবেন আজকে সন্ধ্যেবেলা 6টায় বাংলার মনের সন্ধ্যে 6টার প্রতিবেদনে। আমরা একথা বলে আজকে সোমেনবাবুর ব্যক্তি সোমেন্দ্রনাথ মিত্রকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে বাংলার বার্তার এই পর্বে। রাজনৈতিক সোমেন্দ্রনাথ মিত্রকে আপনারা অনেকেই চেনেন, নতুন করে বলার কিছু নেই। সেই 70-এর দশকে প্রিয় সুব্রত সোমেন জুটি যখন বাংলার রাজনীতিতে সবে প্রবেশ করেছে এবং সেই সময় দাঁড়িয়ে বহু চর্চিত তাদের নিজেদের মধ্যে লড়াই এবং বঙ্গ রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা আবর্তিত হচ্ছে। সেই থেকে 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক, তারপরে 21শ শতাব্দীতে প্রবেশ, প্রিয়রঞ্জন দাস মুন্সির চলে যাওয়া, সেই সময় দাঁড়িয়ে সোমেন্দ্রনাথ মিত্র, আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সংঘাতের বাতাবরণে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে নতুন করে তৈরি করেন তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে সোমেন্দ্রনাথ মিত্র কংগ্রেস থেকে বেরিয়ে এসে 2008 সালে তৈরি করেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস এবং প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসের পরেই তার 2009 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেন তার দলকে এবং 2009 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া টিকিটে শেষ পর্যন্ত লোকসভার আসনে নির্বাচিত হন সোমেন্দ্রনাথ মিত্র। 2009 থেকে 2014 পর্যন্ত এই 5 বছরের সাংসদ থাকাকালীন এবং তার ঠিক আগে 2014 লোকসভা নির্বাচনের আগে রেজিগনেশন দিয়ে সরাসরি সোমেন্দ্রনাথ মিত্র বেরিয়ে আসেন এবং পরবর্তীকালে কংগ্রেসে জয়েন করেন 2018 সালের সেপ্টেম্বর মাসে, সম্ভবত 26শে সেপ্টেম্বর পুনরায় প্রায় 20 বছর বাদে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেন সোমেন্দ্রনাথ মিত্র। এই রাজনৈতিক ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব না। ব্যক্তি সোমেন্দ্রনাথ মিত্র রাজনীতিতে একটা ভূমিকা আছে আমার কাছে মনে হচ্ছে। আমি খুব কাছ থেকে মানুষটিকে দেখেছি।
ব্যক্তিগতভাবে রাজনৈতিক আঙিনায় ঘোরাফেরা করেছি, ফলে স্বাভাবিকভাবে প্রচুর অভিজ্ঞতা তার সম্বন্ধে আছে। এই মানুষটিকে খুব কাছ থেকে দেখার সুযোগে প্রচুর ঘটনার যেহেতু সাক্ষী থেকেছি, আজকে এই পর্বে আপনাদের দুটি ছোট ঘটনা আপনাদের বলবো। আমার নিজের বারবার মনে হচ্ছে সৌজন্য, শালীনতা, শিষ্টাচার, ভদ্র ভাষা, ভদ্র ব্যবহার যদি রাজনীতিবিদরা শিখতে চায় তাহলে শোভেন্দ্রনাথ মিত্রকে অনুসরণ করতে পারেন। তার রাজনৈতিক মত পথ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, বিভিন্ন লোক পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, কিন্তু তার কাছ থেকে সৌজন্য এবং শালীনতাটা শেখা দরকার বাংলার রাজনীতিবিদদের অনেককেই। বারবার বিভিন্ন সময় বিরোধী পক্ষ সম্বন্ধে শালীনতা রেখে বারবার শোভেন্দ্রনাথ মিত্রকে আমি দেখেছি বিভিন্ন সময়। এবং সব থেকে বড় কথা, একদম ব্লক স্তরে গ্রামের, গ্রাম পঞ্চায়েতের ছোট্ট ছোট্ট আঙিনায় কাজ করা কংগ্রেস কর্মীদের কিভাবে ব্যক্তিগতভাবে বাই নেম চিনতেন, এবং কোনো সময় কখনো বিপদে পড়লে সবার প্রিয় পরিচিত ওই ছোটদা নামটা ডাকে তিনি অভ্যস্ত ছিলেন। তার কাছে এলে অন্তত সমাধানের একটা পথ হতো। বারবার প্রচুর ইতিহাস আমার অন্তত স্টকে আছে, যেগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে একটি ছোট্ট ঘটনা বলে শুরু করব আজকের এই প্রতিবেদনের এই পর্ব। মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি ব্যক্তিগত কাজে। নওদা বলে একটি জায়গা, সেই নওদার একটি গ্রামের মধ্যে একটি পরিবারের কাছে গিয়েছিলাম রাজনৈতিক কারণে। রাজনৈতিক কাজে সারা বাংলা বিভিন্ন সময় ঘোরাফেরা করতাম, সেবার গিয়েছিলাম নওদায় গ্রামের একটি বাড়িতে, এবং এই বাড়িটি মূলত কংগ্রেস পরিবারের বাড়ি। সেখানে একটি বাচ্চা ছেলে, অল্পবয়স্ক ছেলে, খুব গরিব পরিবারের ছেলে। ছেলেটির সঙ্গে কথা বলতে গিয়ে তার পরিবারে গিয়ে একটা দিন কাটিয়েছিলাম। তো সেই সময় ছেলেটির সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে সে সম্প্রতি একটি চাকরি পেয়েছে। কোথায় না, জলসম্পদ দফতরে চাকরি পেয়েছে। কোথায়? বহরমপুর শহরে চাকরিটা পেয়েছে। তো আমি বললাম, খুব ভালো কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে তুই চাকরিটা পেয়েছিস সেটা তোর জীবনের অবশ্যই একটা দিক খুলে দেবে তোকে। এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে তুই আছিস, চাকরিটা পেলে কিভাবে? পরীক্ষা দিয়ে পেলি, কারণ এখন তো মামাটি মানুষের দল না করলে তো চাকরি পাওয়া যায় না, আর তুই তো কংগ্রেস ঘরানার ছেলে। তো ছেলেটি আমাকে বললো, কাকু জানো, আমার বাবা ওই ছোটদাকে গিয়ে ধরেছিলেন। কে ছোটদা? বলুন, শোভেন্দ্রনাথ মিত্রকে গিয়ে ধরেছিলেন। ধরে বললেন যে আমরা খুব কষ্টে আছি, যন্ত্রণায় আছি, আমরা শুনেছি জলসম্পদ দফতরে কিছু লোক নেবে, কিছু ছেলে নেবে, যদি একটু দেখুন না, যদি আমার ছেলেটাকে একটু ব্যবস্থা করে দেওয়া যায়। শোভেনবাবু 2-3 বার চেষ্টা করার পর তাকে সরাসরি সৌমেন মহাপাত্র, সম্ভবত জলসম্পদ দফতরে যিনি মন্ত্রী আছেন, কংগ্রেস করার সূত্রে তার সঙ্গে পরিচয় ছিল, সরাসরি টেলিফোন তুলে তাকে অনুরোধ করেছেন যে একটি ছেলেকে পাঠাচ্ছি, একটু দেখো। এবং শেষ পর্যন্ত সৌমেন মহাপাত্র ছেলেটিকে চাকরিটা করে দেন, এবং বহরমপুরে জলসম্পদ দফতরে কোনো একটি অফিসে চাকরিটা হয়ে যায়। তা আমার খালি বারবার মনে হচ্ছিল, তৃণমূলের মন্ত্রী সৌমেন মহাপাত্র, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, ফলে সোমেন মিত্রর একটা টেলিফোনে সৌমেন মহাপাত্র চাকরিটা করলেন কিভাবে? আসলে এটাই হচ্ছে ইউএসপি, যে সোমেন্দ্রনাথ মিত্র সমস্ত রাজনৈতিক দলে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটা ব্যক্তিগত স্তরে সম্পর্কটা রাখতে বিশ্বাসী ছিলেন। ফলে স্বাভাবিকভাবে সোমেন্দ্রনাথ মিত্রর কথাটা কেউ ছাড়তে পারতেন না। নর্মালি রাজনীতির বৃত্তে সোমেন মিত্রকে যারা চেনেন বা অতীতে যারা চিনতেন জানেন, বরকত গনি খান চৌধুরীর ভাব শিষ্য ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে জানি হাজার হাজার বেকার যুবকের, শিক্ষিত বা আনস্কিল্ড বা স্কিল্ড যুবকের চাকরি করে দিয়েছেন, কাউকে রেলে, কাউকে বেসরকারি সংস্থায়, কাউকে সরকারি সংস্থায়। ওনার নেশা ছিল। অনেকে এটা জিজ্ঞেস করতেন, আচ্ছা দাদা আপনি কি কি পান, কি আনন্দ পান? যে ছেলেটি চাকরি পেল সে তো আর আপনার কাছে আসে না। হেসে উত্তরটা দিতেন, যে ছেলেটি চাকরি পেল তার সংসারটা তো ভালো চলবে, নাই বা আমাকে চিনল। আজকের দিনে দাঁড়িয়ে কোন রাজনীতিবিদ এটা বলেন বলুন তো? আমি যদি কাউকে চাকরি দিই, আমি প্রত্যাশা করব সে আমার মিছিলে যাবে, সে আমার মিটিংয়ে হাঁটবে। সোমেন্দ্রনাথ মিত্র কোনোদিন সেটা দেখেননি। শিয়ালদা অঞ্চলের হয়তো ঘরে ঘরে দেখা যাবে কোনো না কোনো মানুষ এই সোমেন্দ্রনাথ মিত্রর দ্বারা উপকৃত। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সময়ে মানুষের কাছে থাকতে ভালোবাসতেন। 50 বছরের রাজনৈতিক জীবনে লক্ষাধিক মানুষের ব্যক্তিগত স্তরে উপকার করেছেন। আবার বলছি, ব্যক্তিগত স্তরে উপকার করেছেন। আমি তখন আমি একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তখন রাজনীতিতে প্রবেশ করেছি, কিছুদিন রাজনীতি করছি। 1998 সাল কংগ্রেস তৃণমূল ভাগাভাগি হয়ে গেল। তখন আমি যে অঞ্চলে থাকি সেখানকার যিনি দীর্ঘদিনের কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, তিনি আর নির্বাচনে দাঁড়াতে সাহস করলেন না। তখন সবাই তৃণমূল, ইট কাঠ বালি গাছ পাতা সবকিছু তৃণমূল হয়ে গেছে, মামাটি মানুষের দলে চলে গেছে। ফলে স্বাভাবিকভাবে কংগ্রেসের হয়ে কেউ কাউন্সিলর ইলেকশনে দাঁড়াতে সাহস করলেন না।
সেই সময় আমি দায়িত্ব নিয়ে এগিয়েছিলাম, এগিয়ে গিয়ে নির্বাচনটা জিতি এবং নির্বাচন তো কংগ্রেসের কাউন্সিলর হিসেবে আমি আমার এলাকায় জিতি 1998 সালে। এবার যে মানুষটি সেইবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন না, দীর্ঘদিনের প্রবীণ কাউন্সিলর, তিনি 5 বছর বাদে উপলব্ধি করলেন যে আরে এই জায়গাটা তো আমি দাঁড়ালে জিততে পারতাম, ওই ছেলেটি যদি জিতে যায়। এবার 2003 সালে যখন দ্বিতীয়বার নির্বাচন এলো, সেই নির্বাচনের সময় তিনি আবার আসরে অবতীর্ণ হলেন এবং রাজনীতির অঙ্কে যা হয় গোষ্ঠী দ্বন্দ্ব, এবং কংগ্রেসে তো সেটা দীর্ঘদিনের ঐতিহ্য একটা। ফলে স্বাভাবিকভাবে তিনি শুরু করলেন লবিং করা যে তিনি আবার করে 2003-এ দাঁড়াবেন। তখন তার বয়স প্রায় 80 উত্তীর্ণ। সেই সময় আমি একজন তরুণ, 38 বছরের তরুণ, এবং তার কিছু হয়তো 40 বছরের তরুণ হতে পারে, বয়সটা ঠিক মনে নেই সেই সময়। 2003-এ সেই নির্বাচনের পর্বর একটা ছোট্ট ইতিহাস না বলে পারছি না, কেন সোমেন্দ্রনাথ মিত্র সেখানে একটা অবদান আছে। আমি হঠাৎ শুনতে পেলাম 2003 সালে যে আমি আর নতুন করে টিকিট পাবো না। ওই 98 থেকে 2003 কাউন্সিলর হিসেবে আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমি সমস্তটা জানতে পেরে যখন বুঝতে পারলাম জেলা রাজনীতি থেকে, জেলার তখন দেবী ঘোষাল রাজনীতিতে রয়েছেন, তাকে ধরে এখানকার কংগ্রেসের কিছু নেতা ওই পুরনো 80 বছরের মানুষটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমি আমার রাজনৈতিক মেন্টর যিনি ছিলেন তার নাম ছিল অজিত চৌধুরী, আগরপাড়া স্টেশন অঞ্চলে থাকতেন। তিনি আমাকে রাজনীতিতে নামিয়েছেন, সোমেনবাবুর খুব কাছের লোক। আমাকে একদিন বললেন সমস্ত ঘটনা শুনে তুমি চলো আমার সঙ্গে। গেলাম আমার স্ট্রিটে সেই সোমেন মিত্র থেকে, এবং ছোট্ট, যদিও একদম নিজস্ব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি, ভালো লাগছে না শেয়ার করতে, কিন্তু আজকের দিনে সোমেনবাবু যিনি চলে গেছেন, আমার মনে হচ্ছে ইতিহাসটা আপনাদের শোনানো দরকার, যে রাজনীতিবিদদের ফর্মগুলো আমরা দেখেছিলাম। আমি সেই সময় ওখানে গিয়ে যখন পৌঁছলাম, আমাকে সোমেনবাবু খুব চিনতেন না, টুকটাক মুখটা চিনতেন, আমার নামটা হয়তো জেনেছেন। হঠাৎ বললেন, আরে সন্ময়কে নিয়ে এসছো? অজিতবাবুকে বললেন। তো বসলাম, অনেক লোকজন ছিল তার ঘরে। কিছুক্ষণ বাদে বললেন, কি হয়েছে বলো। তো আমার যিনি রাজনৈতিক মেন্টর তিনি বললেন যে দাদা ছোটদা, এ তো 98 সালে নির্বাচনে দাঁড়িয়েছে, এবার 2003 সালে কে টিকিট দেবে না বলছে, আবার ওই 80 বছরের মানুষটিকে এখানে দাঁড় করিয়ে দেবে। সে কি করে হয়? সামনে তখন ল্যান্ডলাইন ছিল, টেলিফোনটা তুললেন, ঘোরালেন, কাকে ঘোরাচ্ছেন আমি জানি না, ঘোরালেন সরাসরি ডক্টর মানস ভূঁইয়া, তখন কংগ্রেসে উত্তর 24 জেলার অফিসার। ফোন করে বললেন, ওহে ডাক্তার শোনো, একটা নির্বাচিত কাউন্সিলর, অল্প বয়স্ক ছেলে, ঠিক আমাদের দলের কাউন্সিলর, নির্বাচনে যখন সবাই পালিয়ে গিয়েছিল, দাঁড়িয়ে জিতেছিল, আমি জানি তার ইতিহাস, সেই ছেলেটাকে তোমরা টিকিট দেবে না। ওপার প্রান্ত থেকে ডক্টর মানস ভূঁইয়া কি বলছেন জানি না, 3 বার বললেন, কোনোভাবেই নয় ডাক্তার, আমি বলে রাখছি, কোনোভাবেই নয়, আমি তোমাকে বলে রাখলাম, যে 98 সালে টিকিট নিয়ে সাহস করে দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়ে জিতেছে, সেই ছেলেটিকে কিন্তু বঞ্চিত করা যাবে না বললেন। তখন কিন্তু তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি নন, প্রদেশ কংগ্রেস সভাপতি সম্ভবত তখন প্রণব মুখোপাধ্যায়। শেষকালে ফোনটা রাখার আগে রাগত স্বরে বললেন, ঠিক আছে ডাক্তার, আমি প্রণবদার সঙ্গে কথা বলছি। ফোনটা রাখলেন, ফোন ঘোরালেন আবার, প্রণববাবুকে অনেক চেষ্টা করলেন, পারলেন না। আমাকে বললেন, তুমি আগামী 2 দিনের মধ্যে আমি তোমায় টাইম ফিক্স করে দেবো, তুমি যাবে প্রণববাবুর সঙ্গে দেখা করতে। আমি নির্দিষ্ট দিনে গেলাম, ঢাকুরিয়া ব্রিজের তলায় প্রণববাবুর ওখানে একটা বাড়ি আছে, তার দোতলায় গেলাম, গিয়ে অপেক্ষা করছি, তাকে জানিয়ে গিয়েছিলাম। প্রণববাবুর টাইম শিডিউল অনুযায়ী যখন তার ঘরে ঢুকেছি, এবং আমার সঙ্গে 2-1 রাজনৈতিক বিশিষ্টজন ছিলেন উত্তর 24 জেলার, যখন ঢুকেছি প্রণববাবু বলেন, ও আচ্ছা, তোমার কথাই সোমেন আমাকে বলেছে, তোমাকে টিকিট দেবে না বলেছে। আমি বললাম, হ্যাঁ দাদা এরকম এই অবস্থা, হ্যাঁ স্যার আমার এই অবস্থা। প্রণববাবুর সামনে গিয়ে দাঁড়িয়েছি, বুঝতেই পারছেন তখন আমার মানসিক অবস্থা কি। এমনিতেই টিকিট থেকে বঞ্চিত হবে, রাজনীতি করতে নেমেছি, টিকিট পাবো না, এটা হয় নাকি সেই সময়। এইবার প্রণববাবুর সঙ্গে সঙ্গে ফোনটা ঘোরালেন, ঘুরিয়ে মানস ভূঁইয়াকে, যে ভাষায় উনি শক্ত কথাটা বলেছিলেন, সে কথাগুলো আজকে বলবো না, কেন মানস ভূঁইয়ার তো একটু সম্মান বোধ আছে, ফলে স্বাভাবিকভাবে বলবো না। পরিষ্কার নির্দেশ দিলেন, এরপর যেন আমি আর এই কথা নিয়ে আর একটি বিতর্ক না আসুন। আমি 2003-এ টিকিট পেলাম, আবার জিতলাম, আবার 2008-এ টিকিট পেলাম, আবারও চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে জিতলাম। 2013 আবারও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলাম, কাউন্সিলর হিসেবে দাঁড়ালাম, জিতলাম এবং বিরোধী দলনেতা হলাম পানিহাটি পৌরসভার। 20 বছর টানা কাউন্সিলর থাকলাম। আজকে সোমেনবাবুর প্রস্থানের দিনে মনে হচ্ছে 2003, সেই দিন যদি ওই প্রণববাবুকে ফোন আর এই মানস ভূঁইয়াকে ফোনটা না করতেন, একজন অচেনা অজানা একটি যুবকের জন্য, আমার রাজনৈতিক জীবন বোধহয় ওই 2003-এই শেষ হয়ে যেত। 20 বছর কাউন্সিলরশিপের পর 2016-তে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম এবং সেখানেও প্রায় জিততে হেরে গেছি।
এই রাজনৈতিক ক্যারিয়ারটা গড়ে উঠেছিল। যদি কারোর জন্য কোনো ক্রেডিট দিতে হয়, অবশ্যই প্রথমত ক্রেডিট দেবো ওই মানুষটিকে, যে মানুষটি সেদিনকে ডক্টর মানস ভূঁইয়াকে ধমকেছিলেন। প্র্যাকটিক্যালি এই কথাটা বলতে বাধ্য হচ্ছে আমার সামনে। একজন সাধারণ রাজনৈতিক কর্মী যদি সর্বোচ্চ পর্যায়ের একজন রাজনৈতিক নেতার কাছে এই সম্মানটা পায়, আমার প্রশ্ন এখানেই, সমস্ত রাজনৈতিক নেতারা এটা ভুলে যান, সমস্ত রাজনৈতিক নেতারা ভুলে যান। তারপর কত ইতিহাস, কত স্মৃতি, বারবার আমি অনেক স্মৃতি মনের মধ্যে ভারাক্রান্ত হয়েছে। কিন্তু আমি দুটো ঘটনা বললাম কেন জানেন? একটা মানুষকে চেনা যায় তার অ্যাটিচিউড দেখে। যখনই যে কোনো সময় দেখা হয়েছে, কথা হয়েছে, সে দীর্ঘ স্মৃতি। সোনু নিজে ফোন করেছেন সাম্প্রতিককালে, বাংলার বার্তা পরিচালনা করছি, আচমকা ওই যুবরাজ, কালীঘাটের যুবরাজ লেলিয়ে দিলেন পুলিশ, আচমকা খর্দা থানা থেকে আমাকে তুলে নিয়ে চলে গেল। আমার পরিবার তখন যাদের জানিয়েছিলেন তার মধ্যে অবশ্যই সোমেনবাবুকে জানিয়েছেন। সেই রাতে সোমেনবাবু, পরে শুনেছি আমি, তার মুখ থেকে শুনেছি, তার প্রিয়জন কেউ অসুস্থ ছিলেন বেলভিউয়ে, তিনি তখন রিসেপশনে ছিলেন, সেখান থেকে সরাসরি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছিলেন যে কি হয়েছে ব্যাপারটা। সন্ময় চোর নয়, ডাকাত নয়, গুন্ডা নয়, সে কিছু কথা বলেছে, সে কিছু লিখেছে, তার জন্য তার মামলা হতে পারে, কিন্তু তাকে এইভাবে নিয়ে সোজা পুরুলিয়া পাচার করে দেবেন আপনারা। শুনেছি সোমেনবাবুর মুখে, তখন ওই ব্যারাকপুরের পুলিশ কমিশনার আমতা আমতা করে বলেছেন আমি সব ব্যাপারটা জানি না, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। এই ছিলেন সোমেন্দ্রনাথ মিত্র। এবং তারপর আমি যে 3 দিন পুলিশি লকআপে ছিলাম ওই পুরুলিয়ায়, প্রত্যেকটা মিনিটে মিনিটে পুরুলিয়া জেলা কংগ্রেসকে, নেপাল মাহাতোকে দিয়ে আমার সমস্ত সুখ সুবিধে অসুবিধে দায়িত্ব মনিটরিং করিয়েছেন। যখন জেল থেকে বেরিয়ে এলাম জামিন পেয়ে, প্রথম ফোনটা পেয়েছিলাম সোমেনবাবু। ভুলবো কোনোদিনে মানুষটাকে। তার সঙ্গে তার রাজনৈতিক লাইনের সঙ্গে আমি পার্থক্য ছিল, কারণ আমি অধীরবাবুর লাইনের বিরোধী, অধীরবাবুর লাইনের ফলোয়ার ছিলাম দীর্ঘদিনের। তীব্র তৃণমূল বিরোধিতায় আমি বিশ্বাস করি। সোমেনবাবুর লাইনের সঙ্গে কোথাও একটা যেন বিরোধিতা ছিল মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সোমেনবাবুর খুব কাছে গিয়ে মনে হয়েছে এই মানুষটিও কিন্তু আমি যে লাইনে ভাবছি সেই লাইনে ভাবছে। আসলে বড় বড় মাপের মানুষদের বৃত্তটায় অনেক অনেক ধরনের অসামঞ্জস্যপূর্ণ লোকজন ঢুকে পড়েন, ফলে তারা হয়তো বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা করেন। সে দীর্ঘ ইতিহাস, বিড়ম্বনা ইতিহাস, এগুলো নিয়ে বলবো না, কিন্তু ব্যক্তি সোমেন মিত্রকে আমি যখন চিনতে চেষ্টা করেছি তখন মনে হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতারা যদি সোমেনবাবুর মতো হতেন, তাহলে নিচের স্তরে, গ্রাম স্তরে, ব্লক স্তরে রাজনৈতিক কর্মীরা কিন্তু সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হতে পারত। কর্মীদের নিজের সন্তানবধ ভালোবাসতেন। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, বারবার যে কোনো সময় যখন আমাকে একবার টেলিফোন করে সরাসরি নিজে, সোমেনবাবুর পুত্র রোহান একদিন ফোন করলেন একটা ব্যাপারে, একটা সংবাদ পেয়ে সোমেনবাবু নিজে টেলিফোন ধরলেন, ধরে আমার সঙ্গে 8 ঘন্টা নয় 15 মিনিট প্রায় টেলিফোনে কথা বললেন, আমার কষ্ট যন্ত্রণার কথাটা শেয়ার করলেন, করে নিজে বললেন যদি হয়ে থাকে এটা দুঃখিত, আমি তার জন্য দুঃখিত। এই জাতীয় একটা মানুষকে বাংলার রাজনীতি থেকে আমরা হারালাম। তার রাজনৈতিক মত, তার রাজনৈতিক পথের সঙ্গে অনেকের পার্থক্য থাকতে পারে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল, তৃণমূলের সঙ্গে বিজেপি, বিজেপির সঙ্গে সিপিএম এর বিরোধিতা থাকতে পারে, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সোমেনবাবু চলে গেলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু একসঙ্গে শোক বার্তা পাঠিয়েছেন এবং পাশাপাশি কংগ্রেস এই নেতার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা এই কথা বলতে বলতে আজকে আমরা বাংলার বার্তার দর্শকদের কিছু কথা বলবো বলে মনে হয়েছে। বলবো এই কারণে, যখন একজন মানুষ চলে যান তখন স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে শোক বার্তা পাঠান, সেই শোক বার্তার মধ্যে দিয়ে একটা মেসেজ যায়। মৃত্যুর পর মানুষ নিজের আবেগটাকে প্রকাশ করে, তার মতের সঙ্গে পথের সঙ্গে ভিন্নতা থাকলেও কিন্তু একজন মৃত প্রয়াত মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক এক করে আপনাদের বলি। ডক্টর সূর্যকান্ত মিশ্র, তিনি তার টুইটে লিখেছেন, সেখানে একটি লিখেছেন, মন্তব্য লিখেছেন যে বিধায়ক, সাংসদ, একাধিকবার প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র রাজনৈতিক ও সাংগঠনিক নেতা হিসেবে একটি অপূরণীয় শূন্যতা রেখে গেলেন। যুক্ত সংগ্রামের শক্তি বৃদ্ধি করেই তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। অর্থাৎ কংগ্রেস এবং বাম জোটের যে কম্বাইন্ড ফোর্সটাকে সোমেনবাবু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেটাকেই শ্রদ্ধার সঙ্গে স্বীকার করলেন কে? ডক্টর সূর্যকান্ত মিশ্র। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের যিনি গভর্নর, তিনি জগদীপ ধনকর তার টুইটে লিখছেন, as constitutional head was enormously benefited by wise counsel on several occasions. Bengal will always recall his sagacious contribution in political life. কে লিখছেন? সরাসরি গভর্নর লিখছেন তার টুইট বার্তায়। প্রণব মুখোপাধ্যায়, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি যে ভাষায় শোক বার্তা পাঠিয়েছেন সেখানে লিখছেন, মাই condolences on passing away of Sri Somendranath Mitra
as an MLA, MP and twice president of the Bengal PCC. He left an indelible mark on the state's politics. A man of steel, he always looked at the bigger picture. In his demise, I have lost a friend, colleague and long standing. কে লিখছেন? প্রণব মুখোপাধ্যায়, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি শোক বার্তায় বলছেন। সুব্রত মুখোপাধ্যায়, একসময় প্রিয় সুব্রত সোমেন জুটি আপনারা জানতেন। প্রিয় রঞ্জন দাস মুন্সি চলে গেছেন, সুব্রত সোমেন মিত্র চলে গেলেন, বেঁচে আছেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় সরাসরি তার বার্তায় অন এয়ার ক্যামেরাতে বলেছেন, কলকাতায় দাঁড়িয়ে রাজনীতি করতাম, সোমেন মিত্রর আশ্রয় প্রশ্রয় না থাকলে পারতাম না সেদিনকে রাজনীতি করতে। কে স্বীকার করছেন? সুব্রত মুখোপাধ্যায়। তিনি তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রী, তিনি স্বীকার করলেন। এমনকি বিরোধী দল মানে ভারতীয় জনতা পার্টি, যাদের সঙ্গে কংগ্রেসের দীর্ঘ মতভেদ রয়েছে, সেই দিলীপ ঘোষ তিনি সরাসরি বলছেন অভিভাবক তুল্য একজন নেতাকে বাংলা হারালো। সরাসরি বলছেন অভিভাবক তুল্য, এই মন্তব্যটা করেছেন। এবং তারপরে আসুন অধীর রঞ্জন চৌধুরী, যার মতের সঙ্গে পথের সঙ্গে দীর্ঘ বিভেদ ছিল বলে বাংলার রাজনীতিতে বহু আলোচনা হয়েছে, পাতার পর পাতা লেখা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সোমেন মিত্রর বাদ বিসংবাদ নিয়ে কংগ্রেস রাজনীতির আভ্যন্তরীণ রাজনীতিতে। সেই অধীর রঞ্জন চৌধুরী যে টুইট বার্তা করেছেন সেখানে লিখছেন, সোমেন মিত্র আর নেই এটা ভাবতে পারছি না, বাংলার একটা অধ্যায় সমাপ্ত হলো। সংগ্রাম করে প্রতিকূলতার মোকাবিলা করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আমার রাজনৈতিক অভিভাবক, আমাকে জনপ্রতিনিধি করার মূল কারিগর সোমেনদাকে হারিয়ে আমি দুঃখে কাতর ও বেদনাহত হলাম। অধীরবাবু যখন এই মন্তব্যটি করছেন, সেখানে অন এয়ার ক্যামেরার সামনে বিভিন্ন টিভি চ্যানেল আমরা দেখছিলাম, সরাসরি বলছেন আমি যখন কংগ্রেস রাজনীতিতে প্রবেশ করছি তখন সোমেন মিত্র আমাকে সেই জায়গাটা দিয়েছিলেন কংগ্রেস রাজনীতিতে প্রবেশ করার। আমি বিধায়ক হয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী সেই বিধায়কের পোস্টে লড়তে গিয়েছিলাম, সেটা সোমেন্দ্রনাথ মিত্রর সৌজন্যে। এবং বলেছেন যে আমি সাংসদ হিসেবে যে প্রতিষ্ঠাতা পেয়েছিলেন তার পিছনেও কিন্তু সোমেন্দ্রনাথ মিত্রর অবদান আছে। একজন প্রকৃত নেতা যখন চলে যান তার চেহারা চরিত্রটা কিন্তু এই ধরনের টুইট বার্তা বা শোক বার্তাতে আরো বেশি করে স্পষ্ট হয়। এবং যিনি শোক বার্তা পাঠান তিনি যখন সত্যটাকে স্বীকার করেন তখন তিনিও মহান হন যিনি শোক বার্তা পাঠান। যে নামগুলো পড়লাম সেগুলো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কিন্তু সোমেন্দ্রনাথ মিত্রর 50 বছরের রাজনৈতিক জীবনের পলিটিক্যাল কন্ট্রিবিউশন, সোশ্যাল কন্ট্রিবিউশন, রাজনৈতিক সাংগঠনিকভাবে কন্ট্রিবিউশনকে তারা স্বীকার করেছেন। মতপার্থক্য থেকে যে বামপন্থীদের সঙ্গে দীর্ঘ মতপার্থক্য সোমেনবাবুদের ছিল, কিন্তু মৃত্যুর সময় যেটি স্বীকার করার জায়গা যে বাম এবং কংগ্রেসের যৌথ আন্দোলনের ব্যাপারে সোমেনবাবু নেতৃত্ব দিচ্ছিলেন সেটাকে আমাদের পূর্ণতা দিতে হবে। ডক্টর সূর্যকান্ত মিশ্র দর্থহীন ভাষায় সেটা স্বীকার করলেন। দিলীপ ঘোষ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বিরোধিতার রাজনীতি থাকা সত্ত্বেও সরাসরি স্বীকার করলেন অভিভাবক তুল্য একজন রাজনীতিবিদকে বাংলা হারালো, অর্থাৎ গার্জেনশিপটা ছিল, তাকে কেউ অস্বীকার করতে পারবে না বাংলা রাজনীতিতে। সবাই যখন সুব্রত মুখার্জি স্বীকার করছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন স্বীকার করছেন, তখন বাংলা রাজনীতিতে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোক বার্তাটা আমাদের হাতে। আমি একটু পড়ে শোনাই আপনাদের। আজকে সমালোচনার দিন নয়, কিন্তু শোক বার্তাটা পেয়ে আমার মনে হলো একটি অন্য কথা, সেটা আপনাদের বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, saddened to hear about the passing away of veteran leader, former MP and INC West Bengal President Somen Mitra. My deepest condolences to his family, followers and well-wishers. বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যে ওই ডায়মন্ড হারবারের সাংসদ, শিয়ালদহের বিধায়ক সোমেন্দ্রনাথ মিত্র প্রয়াত হলেন। আমি শোক বার্তা পাঠাচ্ছি তার পরিবারকে এবং তার অনুরাগীদের। অত্যন্ত দায় সারা এই মন্তব্যটি কি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থিত ছিল বলুন তো? আমি প্রত্যেকের টুইট বার্তাগুলো আপনাদের পড়লাম। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকের দিনে একটু সৌজন্য, একটু শালীনতা, একটু ইগোর ওপরে উঠে নিজের মত প্রকাশটা করতে পারতেন না? হতে পারে সোমেনবাবুর সঙ্গে আপনার দীর্ঘ বিরোধিতা, হতে পারে সোমেনবাবুর জন্য হয়তো আপনাকে কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল তৈরি করতে হবে হয়েছে, এবং তৃণমূল তৈরি করেছেন বলে আজকে গো অ্যাজ ইউ লাইকের একটা ফর্মের গভর্নমেন্ট আপনি যা ইচ্ছে তাই করার একটা লাইসেন্স অন্তত বাংলার সরকার চালাতে গিয়ে পাচ্ছেন। তার জন্য তো ক্রেডিট, ধন্যবাদ সোমেনবাবুকে দেওয়া উচিত ছিল যে সোমেনবাবু আপনি সেদিনকে যদি বিরোধিতা না করতেন আমি অন্তত বাংলার রাজনীতিতে তৃণমূলের মুখটা দেখাতে পারতাম না। সেটা না করে কোনো রকম শালীনতা না দেখিয়ে একটা দায় সারা মন্তব্য করে ছাড়লেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অন্তত সোমেনবাবুর এই বিদায়ের ক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির, আদর্শের, কাজের সমালোচনা করি,
তার কোনো কথারও সমালোচনা করার ইচ্ছে ছিল না, কিন্তু তিনি বাধ্য করলেন। পারতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বিধান ভবনে গিয়ে কিংবা বেলভিউ ক্লিনিকে গিয়ে একটা মাল্যদান করতে সোমেনবাবুর দেহে? খুব অসুবিধা হতো। আপনারই তো সম্মান বাড়ত মুখ্যমন্ত্রী, যে কালকে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় দেখা যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘদিনের রাইভাল, প্রতিপক্ষ ছিলেন সোমেন্দ্রনাথ মিত্র, তার মৃতদেহ মাল্যদান করলেন। এটা তো পরের দিনে সংবাদপত্রে খবর হতে পারত। আপনাকে প্রশান্ত কিশোর এই বুদ্ধিটা দিল না কেন জানি না। আমাদের বারবার মনে হচ্ছে সবাই যখন সৌজন্যটা দেখালো মৃত্যুর পর, আপনি সৌজন্যটা দেখাতে পারলেন না, আপনি স্বীকার করতে পারলেন না যে 50 বছরের রাজনৈতিক জীবনে তার সঙ্গে বলতে পারতেন, 50 বছরের রাজনৈতিক জীবনে তার সঙ্গে আমার দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে রাজনৈতিক মতপার্থক্য ছিল, কিন্তু তিনি রাজনৈতিক জীবনে অনেক অবদান রেখে গেছেন, কংগ্রেস রাজনীতিতে অবদান রেখে গেছেন। বলতে তো পারতেন যে কংগ্রেসের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কংগ্রেসের কর্মীদের কাছে একটা বার্তা পাঠাতে পারতেন, সব সুযোগ ছিল, কোনো কিছু সুযোগ গ্রহণ করলেন না। এখনো ইগোটাকে মনের মধ্যে পোষণ করে রেখেছেন, সেই 98 সালের বিরোধিতা। যদি 98 সালের বিরোধিতা হয়ে থাকে, তাহলে মমতা দেবী আপনার কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের প্রশ্ন, তাহলে 2008-এ তৃণমূলের সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার থেকে সোমেন্দ্রনাথ মিত্রকে আপনি নমিনেশন দিয়ে জিতিয়েছিলেন কেন? 5 বছর তো তিনি আপনার দলের শরিক ছিলেন। সোমেনবাবুর স্ত্রী শিখা মিত্র, তিনি তো আপনার দলের বিধায়ক ছিলেন, তৃণমূলের বিধায়ক ছিলেন। সেই মানুষগুলোকে তো আপনি সেই সময় সৌজন্যটা দেখিয়েছেন, সৌজন্য না, সেটা একটা সুবিধাবাদী রাজনীতি করেছেন যে কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে এসে আমি আমার দলের সাংসদ করছি, আমার দলের বিধায়ক করছি, সেটা দেখাতে চেষ্টা করেছিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আশা হতো না, সবাই যখন মৃত্যুর পর সৌজন্য দেখালো, আপনি সৌজন্য দেখালেন। আসলে এটা আপনার শিষ্টাচার বিরোধী। আপনার কাছ থেকে শিষ্টাচার, সৌজন্য, শালীনতা কেউ এক্সপেক্ট করি না। আজকে এক্সপেক্ট করছিলাম কেন জানেন? যে মানুষটি প্রয়াত হলেন, তার রাজনৈতিক মত পথের সঙ্গে পার্থক্য থাকা সত্ত্বেও দিলীপ ঘোষ, ডক্টর সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, ডক্টর সুজন চক্রবর্তী, সুব্রত মুখোপাধ্যায় সবাই সৌজন্য দেখালেন, আপনি দেখালেন না। এবং আজকে বাংলার বার্তার দর্শকদের বলি, আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি সেই সময় খবর এলো বিধানসভার অভ্যন্তরে আজকে সেখানে সোমেনবাবুর মৃতদেহ যাওয়ার কথা ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন, স্পিকারের ঘরে কিছুক্ষণ বসেছিলেন, তারপর সোমেনবাবুর মরদেহ যেখানে রাখা হবে সেখানে নিজের মালাটা রেখে নিজের কাজ আছে বলে বেরিয়ে চলে গেছেন। সোমেনবাবুর দেহ 2টোর সময় এসছেন, মমতা দেবী 12টা বা 12:30টায় পৌঁছেছিলেন। বলতে পারেন যে আমি এসে অপেক্ষা করেছি, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী, আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট, আপনার তো পুলিশ রিপোর্ট তো বলতো যে বেলভিউ থেকে আসতে এই টাইমটা লাগবে, সেই সময় তো আপনি ঢুকতে পারতেন। সমস্ত কাজ বাঁচিয়ে রেখে আজকে যদি সোমেন্দ্রনাথ মিত্রর মৃতদেহ যদি একটা মালা দিতেন, তাহলে বাংলার রাজনীতিতে হাজার বিরোধিতা করেও আমাদের মতো মানুষ আমরাও আপনাকে অন্তত ধন্যবাদ জানাতাম যে আপনি অন্তত মৃত্যুর দিনে শিষ্টাচার, সৌজন্য, শালীনতা দেখাতে পারেন। ইগোর উপরে উঠে প্রতিপক্ষর গলায় একটা মালা দিয়ে বাংলার রাজনীতির দীর্ঘকালীন কৃষ্টি সংস্কৃতিগুলোকে অন্তত আপনি ধরে রাখলেন, করলেন না, সেটা করলেন না মমতা দেবী। আপনি আজকেও মৃত্যুর দিনে মনে রাখলেন যে সোমেনবাবু 98 সালে তার সঙ্গে কি বিরোধিতা হয়েছিল, 2013 সাল 14 সালে সোমেনবাবু আমার দল থেকে বেরিয়ে গেছেন। কিন্তু সেই বেরিয়ে যাওয়ার পর আজকে বাংলার বার্তার দর্শকদের আমরা শোনাবো, সেই বেরিয়ে যাওয়ার পর, বেরিয়ে যাওয়ার দিনে যেদিনকে সোমেনবাবু 2013 সালে লোকসভা নির্বাচনে লোকসভা থেকে পদত্যাগ করার পর, যখন মতের অমিল হচ্ছিল, পদত্যাগ করার পর এবিপি আনন্দকে একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ একটা ছোট্ট অংশ বিশেষ আপনাদের দেখাবো, যেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি আক্রোশের কথা বললেন না। বললেন যে আমরা 2011-য় পরিবর্তন চেয়েছিলাম দলতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, আর আজকে আমরা এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি যেখানে গণতন্ত্রকে দলতন্ত্র নয়, গণতন্ত্র দলতন্ত্র সব ধূলিসাৎ হয়েছে, এখন ব্যক্তিতন্ত্র চলছে বাংলায়। তার সঙ্গে আমি খাপ খাওয়াতে পারলাম না বলে আমি সরে আসছি। কতটা সৌজন্য একজন রাজনৈতিক নেতা দল ছাড়ার সময় সেদিন দেখিয়েছেন। আসুন সোমেনবাবু ছোট্ট ভিডিও ক্লিপিংটা আপনাদের একবার দেখিয়ে। আমি নিজেকে অনেকটা মুক্ত ভাবতে পারছি, কারণ এতদিন এই স্বাধীনতাটা আমার ছিল না। আমার মনে হয়েছিল যে ক্ষমতার সাথে আছি ঠিকই, কিন্তু সেই ক্ষমতার মধ্যে থেকে নিজের ক্ষোভ বিক্ষোভ জানানোর কোনো জায়গা ছিল না। সেই অবস্থার থেকে অন্তত আজকে মুক্ত। কিন্তু মামাটি মানুষের সরকার স্থাপন তো আপনিই করেছিলেন। না, আমি বলছি
যে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্ষোভ, আক্রোশ বা অভিযোগ নিয়ে কিন্তু পদত্যাগ করিনি। কিন্তু আমার মনে হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আমরা ক্ষমতায় এসেছিলাম, সেই প্রতিশ্রুতির থেকে আমরা মনে হয় অনেকটা সরে যাচ্ছি। কারণ আমরা বলেছিলাম যে দলতন্ত্রের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আজকে দলতন্ত্রের হাত থেকে মুক্ত হয়েছে কিনা জানি না, কিন্তু আজকে ব্যক্তিতন্ত্রে গিয়ে পৌঁছেছে। এবং যে ধরনের দলীয় নেতৃত্ব, আধা নেতৃত্ব যে ভাষায় কথাবার্তা বলছে, এই ভাষা আমরা শুনেছি হিটলারের নাৎসি বাহিনী নাকি এরকম ভাষা ছিল। হাত কেটে দেবো, পা কেটে দেবো, চামড়া গুটিয়ে দেবো, এবং সেই কথাগুলো কোনো প্রতিবাদও হচ্ছে না এবং সেটাকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তো তার ফলে যে বদলা নয় বদল চাই, তো সেটা তো রাখতে পারলাম না। বহু ক্ষেত্রে তো বদলাও হচ্ছে। এ তো গেল আমার বিশ্লেষণ, কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দীর্ঘদিন রাজনীতির অনুশীলন করেছেন, রাজনীতি চর্চা করেছেন, অধ্যাপনা করেছেন, খুব কাছ থেকে সোমেন মিত্রকে দেখেছেন। এমন একজন মানুষ, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আমরা তার কাছে সরাসরি প্রশ্ন করেছিলাম যে ব্যক্তি সোমেন্দ্রনাথ মিত্র, রাজনীতিবিদ সোমেন্দ্রনাথ মিত্রকে আপনি কিভাবে অ্যানালিসিস করবেন, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তাকে মনে রাখবে। প্রশ্নটা ছুঁড়েছিলাম সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীকে, এবং তিনি কি বলেছেন আসুন শুনুন। দেখুন, সোমেন মিত্র চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কংগ্রেসের কর্মী সমর্থকরা তো বটেই, রাজনীতির মানুষরা তাকে কিভাবে মনে রাখবেন। আমার মনে হয় সংগঠক সোমেন মিত্রকে মানুষ মনে রাখবে। সোমেন মিত্রকে আমি যতটুকু রাজনীতি চর্চাকারী হিসেবে দেখেছি, যে যখন মানে অবিভক্ত কংগ্রেসের, মানে যখন তৃণমূল ভাঙেনি, তখন ব্লক স্তর পর্যন্ত, গ্রাম স্তর পর্যন্ত যে মানুষটি সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করতে পেরেছিলেন, একমাত্র সোমেন মিত্রই ছিলেন তার মধ্যে অন্যতম। অর্থাৎ এই সময় প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন রাজবংশী, এ.বি.এ গণিকান্ত চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্র, এত নাম থাকা সত্ত্বেও, সুব্রত মুখোপাধ্যায়, এত নাম থাকা সত্ত্বেও একেবারে ব্লক স্তর পর্যন্ত কর্মী সমর্থকদের নাম, তাদের সাথে সম্পর্ক রক্ষা, যেটাকে আমরা সাংগঠনিক নেটওয়ার্ক বলি, সেটা একমাত্র যে মানুষটি ছিল তার নাম হলো সোমেন মিত্র। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পপুলার লিডার হতে পারেন, কিন্তু সোমেন মিত্রর মতন একেবারে গ্রাম স্তর পর্যন্ত সংগঠন গড়ে তোলার যে উদ্যোগ, সেটা আর কারোই ছিল না। এটা এই সংগঠক সোমেন মিত্রকে অবশ্যই কংগ্রেস কর্মীরা মনে রাখবেন এবং রাজ্যের মানুষ মনে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন আছে, সরকার আর দল যে এক নয়, এই ভাবনা চিন্তাটা কিন্তু সোমেন মিত্রর কার্যকলাপের মধ্যে সবসময় প্রতিফলিত হতো। এখানেই সোমেন মিত্রকে আমি একজন রাজনীতি চর্চাকারী হিসেবে মনে রাখতে চাই, যে তার সমস্ত বক্তব্যগুলোকে কোট এবং ডিকোড করে আমি বারবার দেখেছি যে তিনি দল এবং সরকার এর মধ্যে যে একটা স্পষ্ট বিভাজন আছে। সরকার সকলের, সে কোন দলে, সে কোন রাজনীতির বিশ্বাসের মানুষ, তার দিকে তাকিয়ে সরকার বিচার করে না, কিন্তু দল একটা নির্দিষ্ট ভাবনা চিন্তার, এই বিভাজনটা সোমেন মিত্রর কার্যকলাপ, ভাবনা চিন্তায় সবসময় রিফ্লেক্ট হয়েছে। তার ফলে সেটা আমি বলবো বাংলার রাজনীতিতে অনন্য, কারণ যে সময় সরকার এবং দলের মধ্যে বিভাজন মুছে গেছে, সেই সময় সোমেন মিত্র এই ভাবনা কার্যকলাপটা কিন্তু আমি মনে রাখতে চাই। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে সোমেন মিত্রের সাথে বরকত গণিকান্ত চৌধুরীর যে সম্পর্ক, সেই সম্পর্ক যার প্রভাব কিন্তু আমাদের উত্তরবঙ্গে, আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষের কিন্তু ছোঁয়া হয়েছিল। বরকত গণিকান্ত চৌধুরীর কাজে লাগিয়ে উত্তরবঙ্গের নানা রকম প্রকল্প রূপায়ণ করা, পাওয়ার প্রকল্প থেকে হতে পারে, সেটা উত্তরবঙ্গে একাধিক ট্রেনের ক্ষেত্রে সম্প্রসারণের ক্ষেত্রে তার প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা আমরা দেখেছি। আর আরেকটা কথা আমি বলতে চাইছি, সেটা হলো যে
মানুষটা ভদ্র ছিলেন, মানে মধ্যবিত্ত বাঙালি যে ভদ্রতা রাজনীতিতে, সেই ভদ্রতার জায়গাটা সবসময় সম্মান দিয়ে কথা বলা, মানে অযথাচিত উত্তেজিত না হয়ে যাওয়া, কাউকে গালমন্দ মানে সরাসরি না করা, একটা ভদ্রতার যে জায়গা রাজনীতিতে আছে, সেই ভদ্রতার পরিসরটা কিন্তু সৌমেন মিত্র বজায় রাখতেন। এবং পুরনো যে সমস্ত নেতা নেত্রীদের ছিলেন তাদের সাথে হয়তো কখনো কখনো বনিবানার অভাব হয়েছে, তার দল থেকে বেরিয়েও গেছেন, আবার দলে ঢুকেছেন, কিন্তু একটা পার্সোনাল রিলেশন সৌমেন মিত্র রাখেননি, এই অভিযোগটা কেউ করতে পারবেন না। সবসময় তিনি চেষ্টা করেছেন ব্যক্তি সম্পর্কটাকে কিন্তু কখনোই নষ্ট হতে দেননি। রাজনীতিতে তিক্ততা অনেক সময় এসেছে, বিচ্ছেদ এসেছে কংগ্রেসের থেকে, আবার কংগ্রেসে ঢুকে গেছেন, কিন্তু কংগ্রেস বৃহত্তম কংগ্রেস পরিবারকে কখনো তিনি কিন্তু ভুল করেননি বা ভুলে যাননি। আমার একটা প্রশ্ন বিশ্বনাথ দা আপনার কাছে, সেটা হচ্ছে সোমেনবাবু দলীয় স্তরে যে স্ট্যাচারে উঠেছিলেন সেইটা মানে এর এতে সরকারি স্তরে বা জনমানসে সেই রিফ্লেকশনটা হয়নি কেন? কোথায় সমস্যাটা ছিল? দেখুন, একটা বিষয় আপনাকে বলি, সেই সময় বামেদের যে বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা দুটো ধারায় চলছিল। একদিকে সংগঠক সৌমেন মিত্র, আরেকদিকে আন্দোলনকারী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন একটা জায়গায় সংগঠক সৌমেন মিত্র আন্দোলনমুখী সৌমেন মিত্র হয়ে উঠতে পারেনি, মানে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে মানে পিছিয়ে যাওয়া। মানে সংগঠক সৌমেন মিত্র যদি সংগঠনের পাশাপাশি আরেকটু আন্দোলনমুখী হয়ে উঠতে পারতেন, তাহলে হয়তো পশ্চিমবাংলার রাজনীতির অভিমুখটা সৌমেন কেন্দ্রিকই থাকতো। কিন্তু শেষ পর্যন্ত সংগঠনটাকে বেশি নজর দিতে গিয়ে তিনি আন্দোলনমুখী হয়ে উঠতে পারেননি। ফলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থে জননেত্রী হয়ে উঠেছিলেন, বিরোধী নেত্রী হিসেবে হয়ে উঠেছিলেন, সেটা সৌমেন মিত্র কিন্তু হয়ে ওঠা হয়নি। ফলে তিনি যে ঘরানার রাজনীতি করতেন সৌমেন মিত্র, সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়ম নীতিগুলো, মানে সংসদীয় গণতন্ত্র একটা রাজনৈতিক দল যেভাবে কাজ করার কথা সেইভাবেই উনি করেছেন অনেকটা। সেটা হলো কর্মীদের সাথে যোগাযোগ রাখা, নিয়মতান্ত্রিক আন্দোলন করা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে জঙ্গি আন্দোলনে নামা, রাজ্য সরকার তখন বামেদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা, এবং আন্দোলনগুলোর একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন সংগঠন ছাড়াই। আর অন্যদিকে সৌমেন মিত্র কিন্তু পড়ে থাকলেন শুধু সংগঠনে, জনমুখী আন্দোলন না করার ফলে মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকলেন। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে বেশ কিছুদিন ধরে সারদা ইস্যু পশ্চিমবাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ইস্যু, এবং বিপুল সংখ্যক মানুষ প্রতারিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সিবিআই তদন্ত এবং আজকে সমস্ত ঘটনা সবাই জানেন, কিন্তু তখন ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন সৌমেন মিত্র। সৌমেন মিত্র প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন যে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ মানে প্রতারিত হচ্ছে এই ধরনের চিটফান্ড সংস্থার দ্বারা। তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই ধরনের সংস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ধরনের সংস্থার কাজকর্ম তদন্ত করবার জন্য তিনি কিন্তু অনুরোধ করেছিলেন। ফলে আজকে যারা বঞ্চিতদের হয়ে প্রথম যে চিঠিটা গিয়েছিল সেটা কিন্তু অবশ্যই সৌমেন মিত্রের তরফ থেকে, তিনি তখন ডায়মন্ড হারবারের সংসদ। ফলে সারদা ইস্যুতে পরবর্তী পর্যায়ে হয়তো বিকাশ ভট্টাচার্য, আব্দুল মান্নান তারা মামলা করেছেন বা পরবর্তী আরো প্রতিপত্তি পেয়েছে, কিন্তু সারদা ইস্যুর যদি বলা যায় সূচনা কোথা থেকে এসেছিল, তাহলে ডেফিনেটলি ডায়মন্ড হারবার সাংসদ হিসাবে সৌমেন মিত্র লেখা চিঠি কিন্তু একটা মূল উৎস ছিল। দ্বিতীয় বিষয় যে রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বাইরে তৃতীয় বিকল্পের ভাবনা সৌমেন মিত্রের মধ্যে কিন্তু আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করেছি। এমনকি করোনা আবহে কিন্তু একাধিক বৈঠকের আয়োজন করা এবং প্রদেশ কংগ্রেসের অফিসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, সেখানেও বাম কংগ্রেসের মধ্যে একটা যৌথ উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করেছি। এই লকডাউন পিরিয়ডেও আমরা লক্ষ্য করেছি যে আমফানের দুর্নীতির প্রশ্নই হোক অথবা কেন্দ্রীয় সরকারের ডিজেলের দামের প্রতিবাদে আন্দোলন হোক, বাম কংগ্রেসকে রাস্তায় নামানোর প্রশ্নেও কিন্তু সৌমেন মিত্র যথেষ্ট উৎসাহিত ছিলেন এবং তিনি কিন্তু বাম কংগ্রেস জোটটা যাতে দানা বাঁধে 2021-এর নির্বাচনে,
সেটা কিন্তু মানে অন্তর্কণে পেয়েছিলেন, এবং তার চলে যাওয়া মানে বিজেপি এবং তৃণমূলের বাইরে তৃতীয় পরিসরের রাজনীতিতে কিন্তু একটা বড় ধাক্কা বলে আমি মনে করি, কারণ তিনি অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ ছিলেন দুই শিবিরের কাছে, বাম এবং কংগ্রেস দুই শিবিরের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্য সেতু বন্ধনের ভূমিকা পালন করছিলেন সৌমেন মিত্র। তার চলে যাওয়াটা ডেফিনেটলি তৃতীয় পরিসরের রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবাংলায় কিন্তু একটা বড় লোকসান। অনেক ধন্যবাদ বিশ্বনাথ দা।